নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। আমাদের আজকের পরিবেশনায় শীতল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মশা গ্রামের মশাইরা। শীতল গঙ্গোপাধ্যায় রানীগঞ্জের টিডিবি কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। গল্প, কবিতা, গবেষণাধর্মী প্রবন্ধ প্রভৃতি নানাবিধ রচনায় সিদ্ধহস্ত। দেশ, সানন্দা, কৃত্তিবাস থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকায় বহুদিন ধরে লিখে চলেছেন। তার প্রথম প্রকাশিত ছোট গল্প রক্তাক্ত ঘোড়া বাঁকুড়া খ্রিস্টান কলেজের আয়োজিত ছোট গল্প প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়। আজকের গল্পে বিল্টুর চরিত্রে শুভজিৎ, বাচ্চুর চরিত্রে ছন্দ, বাবার চরিত্রে সাত্ত্বিক, মায়ের চরিত্রে শ্রীময়ী এবং কাচ্চুর চরিত্রে ব্রততী প্রৌঢ় ভদ্রলোক এবং গল্পের সূত্রধর আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। শুরু হচ্ছে এনজিটিজি অরিজিনালস এর গল্প মশা গ্রামের মশাইরা। মশা গ্রামে তো মশারাই থাকে। তুই মশা গ্রামে থাকিস, সুতরাং তোকে মশা বলা যেতেই পারে। কার রক্ত শোষণ করছিস রে বাচ্চু? হ্যাঁ, দেখ বিল্টু, তুই অন্তত এই নিয়ে কোনো কথা বলিস না। তুই বরাহনগরে থাকিস, সেটা ভুলে গেলি? আহা, রাগ করছিস কেন? মশা গ্রামে কি মশা নেই নাকি? তা থাকবে না কেন? মশা যথেষ্টই আছে, কিন্তু তার আলাদা কোনো বিশেষত্ব নেই। পাশাপাশি অন্য গ্রামগুলোয় যেমন আছে তেমনি। হাওড়া থেকে লোকাল ট্রেনে ওরা দুই বন্ধু, মানে বাচ্চু আর বিল্টু, আসছিল বাচ্চুদের বাড়ি। নানা আলোচনার মধ্যে হঠাৎই এসে পড়ল মশার কথা। এক প্রৌঢ় বসেছিলেন ওদের মুখোমুখি। তিনি ওদের কথা শুনছিলেন। তিনি বললেন, ঠিকই বলেছ, মশা গ্রামের মশাদের এখন আর সে গৌরব নেই, সে চেহারাও নেই, আর সে ক্ষমতাও নেই। তুমি শুনেছ কিনা জানি না, মশা গ্রামের এক জামাইয়ের দুর্গতির কথা আমার ছোটবেলায় বাপ ঠাকুরদার কাছে শুনেছি। তা মনে পড়লে গা শিউরে ওঠে। গল্পের আভাস পেয়ে ওরা নড়ে চড়ে বসল। কাছাকাছি বসে থাকা যাত্রীদের দু একজন অন্যদিকে তাকিয়ে থাকলেও কানগুলো ফোকাস করে রাখলো প্রৌঢ়ের দিকে। ভদ্রলোক বললেন, অনেক দিন আগের কথা, বুঝলে, মশা গ্রামের এক জামাই ঠিক সন্ধ্যের মুখে বাস থেকে নেমেছেন শ্বশুর বাড়ি যাবেন বলে। তখন এই কর্ড লাইন চালু হয়নি, তাই ট্রেনের প্রশ্নই নেই, বাসও চলে গুটি কয়েক মাত্র। সন্ধে হয়ে গেলে বাসে মশা গ্রামের কোনো প্যাসেঞ্জার থাকবে না তিনি জানতেন, কেননা রাস্তাটা খুব বিপজ্জনক। তিনিও আগে কখনো এই ভুল করেননি। সেদিন নিরুপায় হয়েই তাকে ওই সন্ধ্যার বাসে আসতে হয়েছিল। একটা থলেতে জামা কাপড় আর মিষ্টির হাঁড়ি নিয়ে তিনি হাঁটা দিলেন। পায়ে চলা সরু একটা রাস্তা চলে গেছে জঙ্গল ভেদ করে। জঙ্গলের মাঝামাঝি এসেছেন যখন, শুনতে পেলেন ইলেকট্রিক ফ্যান চলার মতো একটা শোঁ শোঁ আওয়াজ। তখনও চাঁদ ওঠেনি, অন্ধকার। বুক তো দূর দূর করছিলই, সেটা আরো বাড়ল। কিন্তু কিসের শব্দ সেটা বুঝে উঠবার আগেই তিনি বুঝলেন যে তিনি শূন্যে ভেসে চলেছেন। কারা যেন তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলেন, কিন্তু ওই জঙ্গলে কে আছে যে বাঁচাবে? আতঙ্কে তিনি অজ্ঞান হয়ে যান। ঘোরের মধ্যে একবার টের পেয়েছিলেন কারা যেন তার শরীরে হাজার হাজার সূঁচ ফোটাচ্ছে। পরদিন সকালে জেলেরা মাছ ধরতে এসে একটা জলার ধারে তাকে পায় প্রায় অচৈতন্য অবস্থায়। তার শরীর তখন রক্তশূন্য ও ফ্যাকাশে হয়ে গেছে। ওই জেলেরাই তাকে হাসপাতালে ভর্তি করে দেয় এবং রক্ত দিয়ে বাঁচায়। এরপর থেকে ভদ্রলোক জীবনের মতো শ্বশুর বাড়ি ত্যাগ করেছিলেন।
গিন্নি জামাই ষষ্ঠীর সময় জেদ করলে বলতেন তোমার মশা গ্রামে যেতে ইচ্ছে হলে তুমি যাও, আমাকে নিয়ে যাবার জেদ করলে এই তোমাকেও ত্যাগ করব। হ্যাঁ, তবে সে মশারা এখন আর নেই। কোথায় গেল তারা? ভদ্রলোক বললেন, কোথায় গেল বলতে পারবো না, তবে ক্রমশ যে তাদের খাদ্যের অভাব হচ্ছিল সেটা অনুমান করা যায়। কেননা সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংঘ এলাকার মানুষের জন্য মশারি বিতরণ শুরু করেছিল বলে শোনা যায়। তাছাড়া জলা জায়গাগুলোতে ডিডিটি ও মশা মারা তেল ছড়াতে শুরু করেছিল। বিষক্রিয়া ও খাবারের অভাবে কিছু মারা গেল, কিছু দেশ ছেড়ে পালালো। তাদের বংশ একেবারে লোপ পেয়ে গেল বলা যেতে পারে। তবে হ্যাঁ, মশারা শেষ হয়ে গেলেও মশা গ্রামের মশাইরা এখনো বহাল তবিয়তে রয়ে গেছেন। এটা আমাদের কাছে খুবই স্বস্তির কথা। মশা গ্রামের মশাইরা? তারা আবার কারা? বিল্টুর এই প্রশ্নের জবাব দেবার আগেই ভদ্রলোক উঠে পড়লেন। প্রশ্নটা তার কানেই গেল না, অথবা তিনি শুনেও শুনলেন না। ট্রেন ততক্ষণে মশাগ্রাম স্টেশনে এসে গেছে। ব্যাগপত্র নিয়ে বিল্টু বাচ্চুও উঠে পড়ল। এই সব ছোট স্টেশনে ট্রেন বেশিক্ষণ থামে না। ভদ্রলোক লাফ দিয়ে ট্রেন থেকে নেমে হনহন করে হাঁটা লাগালেন। ট্রেন থেকে নেমে বিল্টু বাচ্চুকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, মশাইরা কে তুই জানিস? বাচ্চু বলল, আমি ছোটবেলা থেকেই বাইরেই থেকেছি, হোস্টেলে থেকে পড়াশুনো করেছি। এসব কিছু জানার আমার তেমন সুযোগই হয়নি। এই তো দাদা, তোরা আসতে এত দেরি করলি দাদা? এই তো বাড়িতে ঢুকতেই হই হই করে উঠল কাচ্চু। আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। কতবার ফোন করলাম, তোদের ধরতেই পারলাম না। আরে পারবি কি করে, নেটওয়ার্কই তো ছিল না। আমিও তো কতবার চেষ্টা করলাম ফোন করতে, তারপর ট্রেনটাও লেট করলো। আয় একটা জিনিস দেখে যা। কাচ্চু হিড় হিড় করে টেনে নিয়ে গেল বাচ্চু আর বিল্টুকে নারকেল গাছটার তলায়। মা বলল, আরে হাত পা ধুয়ে ওদের একটু বসতে দে, একটু জল টল খেতে দে আগে। কাচ্চু বলল, জল খাবে পরে, আগে আমার জিনিসটা ওদের দেখিয়ে দি। আয় আয় দাদা আয়। নারকেল গাছটার তলায় দেখা গেল কয়েকটা মিষ্টির হাঁড়ি, উপুড় করে একটা করে পাথরের ঠেকনো দিয়ে কানার দিকটা একটু উঁচু করে রাখা। বাচ্চু বলল, এইগুলো কি? বলতে এগুলো কি? না, আমি তো কিছুই বুঝছি না। বিল্টু, তুই কিছু বুঝলি? না, আমার মাথাতেও তো কিছু ঢুকছে না। বিল্টু বলল, কি রে এগুলো? বলতে পারলে না তো? এগুলো হলো ব্যাঙের বাড়ি। হ্যাঁ, ব্যাঙ থাকে ওতে? তুলেই দেখো না। একটা হাঁড়ি তুলতেই দেখা গেল সত্যিই তাই, একটা ব্যাঙ ঘাপটি মেরে বসে আছে তার ভেতর। বাবা, বেশ মাথা খাটিয়ে বের করেছিস তো। বলল বিল্টু। বাচ্চু বলল, ওর মাথায় গিজ গিজ করছে এমনি সব আজগুবি প্ল্যান। মা তো অতিষ্ঠ ওর জ্বালায়। আমি যতবার বাড়ি আসি ততবারই ওর কোনো না কোনো নতুন ক্রিয়াকলাপ দেখতে শুনতে হয় আমাকে। ততক্ষণে মা ডাকতে শুরু করেছে, এই তোরা তাড়াতাড়ি আয়, চারটি করে মুড়ি খেয়ে যা। বাটিতে করে তেল মুড়ি আর গরম গরম কুমড়ি ভাজা খেয়ে বাচ্চু বিল্টু বেরুলো গ্রাম দেখতে। কাচ্চুও বায়না ধরেছিল ওদের সঙ্গে যাবার। গাদা গুচ্ছের টফি লজেন্স দিয়ে ওকে কোনো রকমে নিরস্ত করা গেছে। গ্রামে যে বিশেষ কিছু দেখার আছে তা না, তবে শহরের ছেলে বিল্টুর বেশ ভালোই লাগছে। প্রচুর গাছপালা, পুকুর, ঘরবাড়ি আর 5টা গ্রামের মতোই। রাস্তায় আগে কাদা হতো বর্ষায়, এখন ইট বিছানো আছে। বিল্টু বলল, তোদের গ্রামটা বেশ বড়ই। হ্যাঁ, বড়ই। আগে মাটির বাড়ি বেশি ছিল, এখন পাকা বাড়ি বেশি। তার মানে গ্রামের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, এটা বোঝা যায়। তোদের গ্রামের একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি। প্রত্যেকটা বাড়ির নিচের তলায় লোহার জাল আটকানো। না, শহরের দিকে এসব দেখেছি,
কিন্তু গ্রামে এটা অস্বাভাবিক বলেই মনে হয়। গ্রামে তো সবাই সবার পরিচিত। এই, তোদের গ্রামে কি খুব ছিচকে চোরের উৎপাত? হ্যাঁ, আমাদের গ্রামে কয়েকজন শিল্পী আছে বলে শুনেছি, তাদের আটকানোর জন্য এই ব্যবস্থা। বাবাকে জিজ্ঞেস করলেই জানতে পারবি। সেদিন রাত্রে খাবার টেবিলে বিল্টু বাচ্চুর বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকাবাবু, বাচ্চু বলছিল আপনাদের গ্রামে বেশ কয়েকজন শিল্পী আছে, তাদের নাকি সবাই ভয় করে। ব্যাপারটা আমি কিছু বুঝতে পারছি না। না, আমার খুব কৌতূহল হচ্ছে। একটু বলুন না, বলুন না। বাচ্চুর বাবা বললেন, বাচ্চু ঠিকই বলেছে, ওদের অবশ্য শিল্পী অবশ্যই বলা চলে। এমনিতে তো ছুরিবিদ্যাকে মহাবিদ্যা বলা হয়। দুটো একটা বোমা মেরে ছুরি পিস্তল দেখিয়ে ছিনতাই করলে সেটাকে তো আর মহাবিদ্যা বলা চলে না। দীর্ঘ অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করলে তবেই তা মহাবিদ্যা হয়ে ওঠে। আমাদের গ্রামে এমন দু একজন আছে চুরিটাকে যারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সাদিক নাকি ঘুমন্ত মেয়েদের চোখ থেকে কাজলও চুরি করতে পারে, মেয়েরা নাকি টেরও পায় না। সেটা অবশ্য কথার কথা, তবে সাদিক ঘুমন্ত মেয়েদের গলা থেকে হার, কানের দুল, নাক থেকে নাকছাবি চুরি করতে পারে নিঃশব্দে এবং অবলীলায়। এখন অবশ্য সাদিক কারুর ঘরে ঢোকে না, জানলা দিয়ে শিক ঢুকিয়ে আলনা থেকে জামা কাপড়, এই ধরো টেবিল থেকে ঘড়ি, মোবাইল ফোন, পার্স এইসব বের করে নেয়। সেই জন্যই তো আমরা সব তারের জাল লাগিয়েছি জানলায়। একবার এই আমাদের শোবার ঘর থেকে তোমাদের কাকিমার শাড়িটা তুলে নিল। সেটা অবশ্য কঠিন কিছু না, শাড়িটা জানলার ধারেই ছিল। কিন্তু একবার আলনা থেকে আমার প্যান্ট শার্ট, বাচ্চুর প্যান্ট, ওই কাকিমার শাড়ি বের করে নিল। আলনাটা ছিল খাটের মাথার দিকে, আর খাটে টাঙানো ছিল মশারি। পায়ের দিকের জানলাগুলো থেকে সেগুলো বের করা কী করে সম্ভব আজও আমার মাথায় ঢোকেনি। বাচ্চু তখন আরও ছোট, তোমার কাকিমা ওকে নিয়ে ঘুমোচ্ছিল সেই খাটে, কি ছুটি টের পায়নি। তবে সাদিক শিল্পী মানুষ তো, তার একটা সুকুমার মনও আছে। আমাদের জামা কাপড়গুলো নিলেও বাচ্চুর প্যান্টটা কিন্তু রেখে গেছে জানলার ওপর। বাচ্চাদের মনে দুঃখ দেওয়া বোধহয় পছন্দ করে না। একবার আমাদের ওই অধ্যাপক অসীমবাবু ওনার শোবার ঘরের টেবিল থেকে একটা ফ্যান্সি অ্যালার্ম ক্লক বের করে নেয়। টেবিলটা ছিল জানলার উল্টো দিকের দেওয়াল ঘেঁষে, জানলা থেকে দূরত্ব অনেকটাই। ঘড়িটা সাধারণত গোল শক্তপোক্ত ঘড়ি ছিল না, ছিল লম্বা এবং পেন্ডুলাম ঝোলানো। হাত দিয়ে তুললেও এটা ওটা পড়ে গিয়ে শব্দ হওয়ার ভয় ছিল। সেটা না ভেঙে, শব্দ না করে শিক ঢুকিয়ে জানলা থেকে বের করার মতো শক্ত কাজটা ও করেছিল অবলীলায়। এই কাণ্ড দেখে তো অসীমবাবু ভুম মেরে গিয়েছিলেন। এই ধর্মদাসের মানিব্যাগ চুরিটা ছিল আরও কঠিন। দেওয়ালের র্যাকে অ্যাটাচি কেসের ভেতর ছিল মানিব্যাগটা, জানলায় নেট ছিল। পাল্লা খোলা বন্ধ করার জন্য যে একটু ফাঁক থাকে, তাতে শিক ঢুকিয়ে অ্যাটাচি খুলে মানিব্যাগ চুরি করেছিল সাদিক। ধর্মদাস সাদিককে বলেছিল, আমার টাকা ফেরত চাই না, কেমন করে তুই কাজটা করলি আমায় দেখিয়ে দে। সাদিক রাজি হয়নি। এমনি আরও কত বলতে গেলে মহাভারত হয়ে যাবে। বাচ্চুর মা বলল, এত গল্প করলে তোমরা খাওয়া শেষ করবে কখন? রাত তো অনেক হলো। যাও এবার খাওয়া শেষ করে শুয়ে পড়োগে। বাচ্চু, দোতলায় তোমার ঘরেই তোমরা শোবে। হ্যাঁ কাচ্চু, যা তো দাদাদের ব্যাগগুলো ওদের ঘরে তুলে দেখে যা। কাচ্চু ব্যাগগুলো তুলে দিল। বিল্টু হাতের ঘড়িটা খুলে টেবিলের উপর রাখলো। কাচ্চু বলল, তুমি এ কি করছো বিল্টু দাদা? ঘড়িটা টেবিলের ওপর রাখছো কেন? ওটা ব্যাগের ভিতরে রাখো। দাঁড়াও, আমি রেখে দিচ্ছি। বলেই কাচ্চু ঘড়িটা টেবিল থেকে তুলে নিল। ও মা, ঘড়িটা তো দারুণ গো বিল্টু দাদা। বিদেশি ঘড়ি বুঝি? হ্যাঁ, খুব দামি ঘড়ি ওটা। আমার মামা সুইজারল্যান্ড থেকে আমার ভালো রেজাল্টের জন্য পুরস্কার দিয়েছিলেন। ঘড়িটার ভেতর ওই ছোট্ট কাঁটাটা বুঝি কম্পাস? হ্যাঁ, আর আর ওই দিকের ওই কাঁটাটা? ওটা হচ্ছে অ্যালার্মের জন্য। অ্যালার্মটা যা সুন্দর বাজে না, শুনলে একদম মুগ্ধ হয়ে যাবি। ঘড়িটা বিল্টুর ব্যাগে রেখে চেনটা টেনে বন্ধ করে কাচ্চু নিয়ে চলে গেল।
বিল্টু আর বাচ্চু আলো নিবিয়ে শুয়ে পড়ল। সাতটার সময়ে ঘুম থেকে উঠে কাচ্চু দেখে দাদারা তখনও ওঠেনি। অগত্যা কাচ্চু মুখ টুক ধুয়ে ওপরে উঠে ঠেলাঠেলি করলো দাদাকে। এ দাদা ওঠ না, এ দাদা ওঠ না, ওঠ না, এ দাদা। বাচ্চু বলল, আরে বাবা উঠছি রে বাবা, উঠছি। আরে আরে ঠেলাঠেলি করছিস কেন? না ঠেললে উঠছিস কই? আজকে মাছ ধরতে যাব, দেরি হয়ে যাচ্ছে না? আমি তোকে বলেছি না আমাকে ঘুম ভাঙাবার সময় ঠেলবি না? কোনো কথাই শুনিস না তুই। ঠিক আছে, আর ঠেলবো না, তুই ওঠ। বিল্টু দাদা তুমি ওঠো, মা চা করছে। উঠছি উঠছি। মাছ ধরতে যাবার প্ল্যানটা আগে থেকেই ঠিক করা। বাচ্চুদের পুকুর আছে জেনে বিল্টুই বলেছিল মাছ ধরার কথা। পুকুরটা গ্রাম থেকে একটু দূরে, পাড়ে অনেকগুলো তাল আর খেজুর গাছ। সারা বছর জল থাকে বলে বড় বড় মাছও আছে অনেক। ছিপ ফেললে খালি হাতে ফেরার ভয় নেই। মাছ ধরার ব্যাপারে কাচ্চুর উৎসাহই বেশি। অবশ্য পড়াশোনা বাদ দিলে অন্য কাজে ওর উৎসাহের অভাব কমই দেখা যায়। আর বাড়িতে কেউ এলে মাতামাতিটা একটু বেশিই করে, যাতে মা পড়তে বসতে না বলে। সকালের চাটাও আজ দারুণ জমল। মায়ের তৈরি স্ন্যাক্সের সঙ্গে লেবু চা একেবারে ফাটাফাটি। বিল্টু চায়ের ভক্ত নয়, কিন্তু সেও বেশ তৃপ্তি করে খেলো। বাবা ততক্ষণে ছিপ, চার, টোপ এই সব প্রয়োজনীয় সরঞ্জাম রেডি করে দিয়েছেন। কাচ্চু বলল, মা মাছ ধরতে ধরতে খিদে পেয়ে গেলে কি খাবো? মা বলল, কি আর খাবি, মাছই খাবি ধরে ধরে। না না, ঠিক করে বলো। আরে বাবা, আমি ব্যবস্থা করেছি তো, সঙ্গে দিয়ে দেব। তোরা যা, তৈরি হয়ে নেগে। তৈরি হতে গিয়েই দেখা গেল বিল্টুর ঘড়িটা নেই। যা, আমার ঘড়িটা? আর সব যেমনকার তেমনই আছে, শুধু ঘড়িটা পাওয়া যাচ্ছে না। কাল রাতে কাচ্চু ঘড়িটা বিল্টুর ব্যাগে রেখে চেন বন্ধ করে দিয়েছিল। ব্যাগটা তেমনই চেন বন্ধই আছে। ঘড়িটা তাহলে কোথায় গেল? বাচ্চু ডাকলো কাচ্চুকে। কাচ্চু ভাই, বিল্টু দাদার ঘড়িটা তুই কোথায় রেখেছিস? কোথায় আবার, তোদের সামনেই তো। আমি ঘড়িটা বিল্টু দাদার ব্যাগে রাখলাম, দেখলি না? তোরা কি ভালো করে খুঁজেছিস? ভালো করে খুঁজেও পাইনি বলেই তো তোকে জিজ্ঞেস করছি। তোর খোঁজা তো সে কেমন হবে আমার জানা আছে। সর, আমাকে একবার খুঁজতে দে। কিন্তু অনেক আঁতিপাতি করে খুঁজেও কাচ্চু ঘড়িটা বের করতে পারল না। বাচ্চু বলল, কাচ্চু ঘড়িটা তুই বের করে দে। একেই দোতলা, তার উপর ব্যাগের চেন বন্ধ, বাইরে কারো পক্ষে চুরি করা সম্ভব নয়। এবং ঘড়িটা বের করতে গিয়ে বিল্টু দেখেছে ব্যাগের চেনটা বন্ধই ছিল। সুতরাং বুঝতেই পারছিস এটা ঘরের লোকেরই কাজ। আর ঘরের লোক বলতে তুই ছাড়া আর কে নেবে বল? তার মানে তুই আমাকে চোর বলছিস? না তা নয়, কিন্তু ঘড়িটার ওপর তোর লোভ হয়েছিল কিনা বল? লোভ হয়েছিল বলে আমি বিল্টু দাদার ঘড়ি চুরি করব? তোর তো এমন অভ্যাস আছে। তো স্কুল ব্যাগ ঘাঁটলে প্রায় আধখানা পেন্সিল কি একটা ইরেজার এসব পাওয়া যায়, যায় না? একবার তো একটা সাঁতার কাটার চশমাও নিয়ে এলি। দেখ দাদা, যা জানিস না তা নিয়ে কথা বলিস না। কতবার আমি বলেছি না যে আমার এক বন্ধু চশমাটা আমাকে দিয়েছে। তুই আমাকে মোটেই বিশ্বাস করিস না, তুই আমাকে চোর ভাবিস। তুই কেমন দাদা? দেখ কাচ্চু, যদি ভালো চাস ঘড়িটা বের করে দে। চুপ কর, চাই না আমি ভালো, তোর মতো দাদা চাই না আমার। তুই আজকেই হোস্টেলে চলে যা। কাচ্চু, মুখ সামলে কথা বলবি। আমি এক্ষুনি গিয়ে বলছি মাকে। যাকে খুশি তুই বল, যা পারিস তুই কর, আমি তোকে দাদা বলে মানি না। প্রচন্ড রাগে লাল হয়ে গেছে কাচ্চুর মুখ। রাগে ফুঁসছে, ফুলে উঠেছে নাকের পাটা, আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এক নাগাড়ে। বিল্টু বলল, বাচ্চু, কি করছিস কি তুই? আচ্ছা, ওকে এভাবে বকছিস কেন? ঠিক আছে, তোরা এমন করবি যদি আমি এক্ষুনি বাড়ি চলে যাব। ঘড়িটার জন্য আমার মোটেই দুঃখ হচ্ছে না। আহা, তোরা ওরকম ঝগড়া করবি না। চিৎকার চেঁচামেচি শুনে মাও ছুটে এসেছে। কি হলো রে কাচ্চু, কাঁদছিস কেন? কি হয়েছে? বাচ্চু, কি হলো রে?
বাচ্চু বলল, কিচ্ছু হয়নি। কিছু হয়নি তো এত চেঁচামেচি বা কেন, আর কান্নাকাটি বা কেন? কি রে কাচ্চু? মা, তুমি দাদাকে বলো তো হোস্টেলে চলে যেতে। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বলে চোর। আমার আর একদম ভালো লাগছে না। মনে হচ্ছে এখনই ঘর থেকে চলে যাই। তোরা চুপ করবি? আমাকে আগে বুঝতে দে ব্যাপারটা। বিল্টু, কি হয়েছে রে? না, তেমন কিছু নয় কাকিমা। আসলে আমার ঘড়িটা খুঁজে পাওয়া যাচ্ছে না। টেবিলের ওপর রাখলে চুরি হয়ে যেতে পারে বলে কাচ্চু ব্যাগের মধ্যে রেখেছিল। এখন ঘড়িটা পড়তে গিয়ে দেখি সেটা ব্যাগের মধ্যে নেই। আরে নেই তো নেই, কি হয়েছে? অমন কত জিনিস তো আমাদের হারায়, তাই বলে বলো নিজেদের মধ্যে ঝগড়া করতে হবে? বাচ্চু বলল, আরে বাবা, তুই বুঝতে পারছিস না বিল্টু, আমাদের বাড়ি থেকে ওটা হারিয়ে গেলে আমাদের পক্ষে তা কতখানি দুঃখজনক। আর মা, তুমি বুঝে দেখো, যুক্তিপূর্ণ বিচার বুদ্ধি অনুযায়ী বিশ্লেষণ করলে সন্দেহটা কাচ্চুর দিকেই যায় কি না। আমার ভাইকে যদি বিল্টু সন্দেহ করে তবে সেটা আমার পক্ষে কতটা বেদনাদায়ক তুমি ভেবে দেখেছো? সব বুঝলাম। তো ও যদি নিয়ে থাকে তাহলে তো সেটা ঘরেই থাকবে, আর ঘরে থাকলে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে। আর যদি ও না নিয়ে থাকে তবে এই মিথ্যা অপবাদ ওর কাছে কতখানি হৃদয় বিদারক সেটাও তো ভাববি। ও ছোট বলে ওর কোনো মান অপমান বোধ নেই এমন মনে করাটা কি ঠিক? ঠিক আছে, তোরা মাছ ধরতে যা, আমি দেখছি খুঁজে পাওয়া যায় কিনা। এই কাচ্চু, যা তাড়াতাড়ি তৈরি হয়ে নেগে। না, আমি যাব না। কেন যাবি না কেন? আমি তো চোর। তোর মতো সাধুর সঙ্গে আমি কি যেতে পারি? মা, তুমি ওর কথা শুনছো? দেখ কাচ্চু, ছোট ছোটর মতো থাকবি, বড়দের মতো পাকা পাকা কথা তোর মুখে মানায় না। আবার ঝগড়া শুরু হতে যাচ্ছে দেখে বিল্টু বলল, ঠিক আছে, তুই চুপ কর তো। কাচ্চু, কাচ্চু ভাই আমার, আমি তো কিছু বলিনি তোকে। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল। তুই আমার সাথে না গেলে আমি মাছ ধরতে যাব না। এই যে জামা প্যান্ট পরে আছি এটা পরেই বাড়ি চলে যাব কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তোমার সঙ্গে যাচ্ছি, কিন্তু ওকে বলে দেবে ও যেন আমার সঙ্গে কথা না বলে। ঝামেলাটা মিটল। দেখ না কত মাছ ধরবো আজকে, দেখ প্রচুর মাছ উঠবে। বাচ্চুর বাবা মাছ ধরার ব্যবস্থা করে দিয়ে বেরিয়ে গেলেন কাজে। ওরা একসঙ্গে মাছ ধরতে গেল পুকুরে। মা টিফিন করার মতো খাবার দিয়েছে সঙ্গে। যাওয়ার সময় কেউ কারুর সঙ্গে কথা বলেনি। পরিবেশটা গুমোট, সন্দেহ নেই। এই কাচ্চু ছিপটা ফেল। কিন্তু ঘড়ি না পাওয়ার দুঃখ, ঝগড়াঝাটি সব কিছু ওরা ভুলে গেল যখন একটার পর একটা ছোট বড় মাছ ওরা ধরতে লাগলো ছিপ দিয়ে। ভালো করে দিয়েছিস, ভালো করে চাপতে সে দিয়েছিস তো? কি উত্তেজনা! বড় মাছ হলে খেলিয়ে খেলিয়ে তাকে জলের ধারে নিয়ে এসে হ্যাচকা টানে ডাঙায় তুলে ফেলো। বিল্টু তো বলেই ফেললো, ধরেছি। আমার ঘড়ি জাগে, আজ মাছ ধরে যে আনন্দ পেলাম না তা আমি জীবনে ভুলবো না। সবচেয়ে বড় মাছটা অবশ্য ধরেছিল কাচ্চুই। প্রায় 3-3.5 কেজি ওজনের মাছটা হ্যাচকা টানে কাচ্চুকে জলে নিয়ে ফেলেছিল। এই কাচ্চু ছিপটা ছেড়ে দে। বাচ্চু ছুটে এসেছিল নিজের ছিপ ফেলে। তারপর দুজনে মিলে মাছটাকে তুলেছিল ডাঙায়। বাচ্চুর ভয় তখনও কাটেনি। ও বলল, বললাম ছিপটা ছেড়ে দে, কোনো কথা শুনবার পাত্র তুই? মাছ পুকুরে টেনে নিয়ে গেলে তখন তো ডুবে মরতিস। কাচ্চু বলল, ছিপটা ছেড়ে দিলে অত বড় মাছটা পেতাম, মাছটাও যেত ছিপটাও যেত। ততক্ষণে জলে ভিজে ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে শুরু করেছে কাচ্চু। বাচ্চু আর বিল্টু ওকে ভালো করে মুছে শুকনো পোশাক পরিয়ে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসেও বাচ্চুর অভিযোগ শেষ হয় না। বলে, জানো মা, কাচ্চুটা না একদম কথা শোনে না। ওই মাছটা ওকে পুকুরের জলে ফেলে দিয়েছিল জানো। কতবার বললাম ছিপটা ছেড়ে দে, তুই উঠে আয়, কিছুতেই শুনলো না। ওকে একটু বোঝাও তো, বড়দের কথা যেন শোনে। কাচ্চু বলল, তুই একটা আস্ত বোকা। ছিপটা ছেড়ে দিলে অত বড় মাছটা পেতাম। মা, আমি ঠিক করিনি। আরে বাবা, আমি তো সাঁতার জানি, আমার ভয় করছিল না, আর তুই ভয়েই মরছিস।
সেদিন খাবার টেবিলে কি আনন্দ যে হলো তা বলার নয়। যাবার দিন খুব মন খারাপ বিল্টুর, ঘড়িটার জন্য নয়, সেটা পাওয়া যায়নি, না যাক। ওর কষ্ট হচ্ছিল কাচ্চুকে আর মশাগ্রামের এই আনন্দকে ছেড়ে যাবার জন্যে। এতদিন বাচ্চুকে ও ঠাট্টাই করত, এখন বুঝতে পারছে কত আনন্দ, কত ভালোবাসা লুকিয়ে আছে এখানে। বিল্টুর কোনো ভাই বা বোন নেই। কাচ্চুকে পেয়ে ওর মনে হয়েছিল আমারও যদি এমনি একটা ছোট্ট ভাই থাকতো। যাবার সময় কাচ্চু বলল, আবার আমাদের বাড়ি এসো কিন্তু বিল্টু দাদা। বিল্টু বলল, নিশ্চয়ই আসবো। বাচ্চু বলল, কাচ্চু ভাই, আমি তোকে অনেক বকাঝকা করেছি, কিছু মনে করিস না। আচ্ছা, আবার যখন আসবো তোর জন্য একটা কিছু নিয়ে আসবো। মনে থাকবে তো তোর? হ্যাঁ রে বাবা, থাকবে। ভালো একটা কিছু আনা চাই কিন্তু, যদি আনিস আমিও তোকে একটা জিনিস দেব। বেশ কিছুটা আগেই স্টেশনে পৌঁছে গেছিল ওরা। ট্রেন ছেড়ে দিল, আর ঠিক ছাড়ার মুখেই একটা ভদ্রলোক উঠে এসে ওদের সামনে বসলেন। বাচ্চু বিল্টু দেখল ইনি সেই লোক যিনি আসবার দিন তাদের মশার গল্প শুনিয়েছিলেন। বিল্টুকে উদ্দেশ্য করে তিনি বললেন, কি খোকা বাবু, হ্যাঁ, আমাদের মশা গ্রাম তোমার কেমন লাগলো? বিল্টু বলল, হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর তখনই ওর মনে পড়ে গেল ভদ্রলোক বলেছিলেন মশাগ্রামের মশাইদের কথা। বিল্টু বলল, আচ্ছা কাকু, আপনি সেদিন মশাগ্রামের মশাইদের কথা বলেছিলেন, তাদের তো কই দেখলাম না। উনি বললেন, সে কি, তাদের তুমি দেখোনি? দেখেছ নিশ্চয়ই, তবে হয়তো চিনতে পারোনি। যাকে একটা জিনিস তোমাকে দেওয়ার জন্য আমি এখানে এলাম, দেখো তো এটা চিনতে পারো কিনা। বলেই একটা কাগজের মোড়ক বিল্টুর দিকে এগিয়ে দিলেন তিনি। বিল্টু কাগজটা খুলে অবাক হয়ে দেখল তার ঘড়িটা। এ কি? বলল, আপনি এটা কোথায় পেলেন? তার কোনো উত্তর না দিয়ে ভদ্রলোক বললেন, মশা গ্রামের মশাইরা ছোটদের মনে দুঃখ দিতে পছন্দ করে না। বলেই তিনি এগিয়ে গেলেন গেটের দিকে। নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন এনজিটিজি অরিজিনালসের গল্প মশাগ্রামের মশাইরা। কেমন লাগলো কাচ্চু বাচ্চু বিল্টুকে অবশ্যই আমাদের জানান নিচের কমেন্ট বক্সে। আজকের পরিবেশনা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না। বাংলা সাহিত্যের একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প। আমাদের চ্যানেল মেম্বারশিপ নিয়ে অথবা ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস ব্যবহার করে আমাদের সাহায্য করতে পারেন। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার জন্য। প্রত্যেক সোমবার এবং শুক্রবার চেষ্টা করছি নতুন নতুন গল্প আনার। আরও একবার মনে করিয়ে দিই, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে নিন আপনার গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে। খুব শিগগির ফিরে আসবো আরো মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। আজকের গল্পে বিল্টুর চরিত্রে শুভজিৎ, বাচ্চুর চরিত্রে ছন্দক, বাবার চরিত্রে সাত্বিক, মায়ের চরিত্রে শ্রীময়ী এবং কাচ্চুর চরিত্রে ব্রতুতি। প্রৌঢ় ভদ্রলোক এবং গল্পের সূত্রধর আমি প্রীতম গাঙ্গুলি। গল্পের পোস্টার ডিজাইন অঞ্জন মহান্তি। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।